আচ্ছা, আজকে আমরা মুদ্রাস্ফীতির পরিমাপটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো। এতদিন আমরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা একটু ডিটেলসে পড়েছি, মুদ্রাস্ফীতির কারণগুলো পড়েছি, চাহিদা বৃদ্ধিজনিত, ব্যয় বৃদ্ধিজনিত। এরপরে আমরা পড়েছি মুদ্রাস্ফীতির প্রভাব, অর্থনীতিতে কি কি প্রভাব পড়ে। এরপর যে মুদ্রাস্ফীতি হয় এটা নিয়ন্ত্রণ করার জন্য কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, আর্থিক পদ্ধতি, তারপর মনিটারি পলিসি, এই পলিসিগুলো নিয়ে আমরা পড়েছিলাম। হ্যাঁ, এখন আমরা লাস্ট যে টপিকটা কভার করব মুদ্রাস্ফীতিতে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতিটা আমরা কিভাবে পরিমাপ করব। হ্যাঁ, আমাদের তো পরিমাপ করতে হবে যে এই বছর 10% মুদ্রাস্ফীতি বেড়েছে, বা গত বছরের তুলনায় এই বছর 10% বেশি হারে মুদ্রাস্ফীতি হয়েছে। এই যে পার্সেন্টেজে বলতে পারা, অর্থাৎ মুদ্রাস্ফীতিটা পরিমাপ করতে পারা, সেটা আমরা কিভাবে করব সেটা আজকে আমরা আলোচনা করব। মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য আমাদের যে টপিকটা বা যে টপিকটার উপর আগে একটা নলেজ থাকতে হবে বা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে সূচক সংখ্যা। এই সূচক সংখ্যার মাধ্যমে আমরা আসলে মুদ্রাস্ফীতিটা পরিমাপ করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি সূচক সংখ্যাটা কি। সূচক সংখ্যা থেকে আমরা কি পাবো, সূচক সংখ্যা কেন পড়বো? কারণ মুদ্রাস্ফীতি পরিমাপে এটা হেল্প করবে। এখন সূচক সংখ্যা থেকে আমরা কি পাবো? সূচক সংখ্যা থেকে আমরা জাস্ট একটা গড় মান পাবো বা গড় নাম্বার পাবো। এটা জাস্ট কিছুই না, এটা একটা গড় বের করা। গড়টা আমাকে কিসে কাজে দিবে? মুদ্রাস্ফীতি পরিমাপে কাজে দিবে। একটু যদি মনে করার চেষ্টা করো, আমরা যখন মুদ্রাস্ফীতির পরিমাপ পড়েছি, সংজ্ঞা পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হচ্ছে মুদ্রাস্ফীতি। সাধারণ দাম স্তরের ক্রমবৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি। অর্থাৎ দাম স্তর, কিন্তু আমরা বলি নাই দাম, দাম স্তরটাই কি ছিল? একটা অ্যাভারেজ প্রাইস লেভেল বা গড় দাম স্তর। দাম স্তরটা কিভাবে বের করে? তুমি যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কনজিউম করো, তোমার দেশের মানুষ চাল, ডাল, পেঁয়াজ, লবণ, এই সবগুলো পণ্যের একটা গড় মান নিয়ে গড় দাম স্তরটা বের করা হয়। আর দামটা কি? প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা দাম। তাই দাম আর দাম স্তরের মধ্যে পার্থক্য আছে। দামটা প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা দাম, আর দাম স্তর হলো একটা অ্যাভারেজ প্রাইস লেভেল, মানে সবগুলো প্রয়োজনীয় পণ্য ধরো কনজিউম করো যেগুলো তোমরা, সেগুলো একটা গড় মান নেওয়া। হ্যাঁ, এখন ওই মুদ্রাস্ফীতি গড় দাম স্তর আমাদের লাগবে এই সূচক সংখ্যাটার মাধ্যমে আমরা আসলে একটা গড় দাম স্তর বের করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে সূচক সংখ্যার সংজ্ঞাটা তোমাদের কাছে ক্লিয়ার। সূচক সংখ্যা কিছু না, সূচক সংখ্যা জাস্ট একটা বিশেষ ধরনের গড় বা একটা বৈশিষ্ট্যপূর্ণ গড়। জাস্ট আমরা এটা দ্বারা কি বের করতে চাই? দাম স্তরের পরিবর্তন সময়ের ব্যবধানে প্রকাশ করার মাধ্যম হলো সূচক সংখ্যা। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর দাম স্তর কতটুকু বাড়ছে, মানে মুদ্রাস্ফীতি কতটুকু হচ্ছে, এটাই আসলে আমরা বের করতে চাই এই সূচক সংখ্যা পরিমাপের মাধ্যমে বা মুদ্রাস্ফীতি পরিমাপ করার মাধ্যমে। এখন আমরা সূচক সংখ্যাটা কিভাবে গঠন করব, এই গঠন পদ্ধতিটা সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, এই সূচক সংখ্যা গঠন পদ্ধতির মাধ্যমে আমরা জাস্ট একটা সিঙ্গেল অ্যাভারেজ মান বের করব বা একটা গড় বের করব, যেটা দিয়ে আমরা মুদ্রাস্ফীতিটা কম্পেয়ার করে বলে দিতে পারবো গত বছরের তুলনায় এই বছর এত পার্সেন্ট মুদ্রাস্ফীতি বেড়েছে বা মুদ্রাস্ফীতি হয়েছে। এখন দেখো, আমার প্রথম যে জিনিসটা লাগবে একটা সূচক সংখ্যা গঠন করার জন্য, মানে আমি যেহেতু মুদ্রাস্ফীতি পরিমাপ করতে যাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? তুলনা করতে হবে গত বছরের সঙ্গে এই বছর, অথবা এর আগের কোনো বছরের সঙ্গে এই বছর। হ্যাঁ, তাহলে আমার সূচক সংখ্যা গঠনের প্রথম ধাপ হচ্ছে আমার আসলে দুইটা বছর সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে ভিত্তি বছর, আরেকটা হচ্ছে হিসাবি বছর। ভিত্তি বছর হচ্ছে যেই বছরের সাপেক্ষে আমি মুদ্রাস্ফীতিটাকে পরিমাপ করব বা মুদ্রাস্ফীতির ব্যবধানটা জানার চেষ্টা করব। বাংলাদেশে যেটা হয় যে 2005 সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হয়। হ্যাঁ, 2005 সালের তুলনায় বর্তমানে ধরো 2021 সালে কত পার্সেন্ট মুদ্রাস্ফীতি হলো, সেটা আমরা ফাইন্ড আউট করতে চাই। অথবা তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে 2015 সালে এতটুকু ছিল মুদ্রাস্ফীতি, এখন কত সেটা, মানে 2021 সালে বা হিসাবি বছরে সেটা কতটুকু হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখাও, এরকম কিছু। তাহলে দুইটা বছর লাগবে। প্রথম কাজ দুইটা বছর, একটা হচ্ছে ভিত্তি বছর আর একটা হচ্ছে হিসাবি বছর। এখন ভিত্তি বছর নির্ণয় করার সময় তুমি একটু মাথায় রাখবা যে এমন একটা বছর ভিত্তি বছর নির্ণয় করতে হয় যেটাতে ইকোনমিটা স্মুথলি রান করে, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের যুদ্ধ এই ধরনের
কোনো কিছু না থাকে ভিত্তি বছর, তাহলে দেখো 1971 সালের পর 72 সালকে তুমি ভিত্তি বছর হিসেবে ধরতে পারো না, কারণ ওই সময় মুক্তিযুদ্ধ ছিল বা যুদ্ধের পরে জাস্ট আমরা রিকভার করি। এরপরে এই গত বছর এই যে করোনার সময় অর্থনীতি কিন্তু খুব স্মুথলি রান করছে না, অনেক মানুষ চাকরি হারাচ্ছে, সরকারকে অনেক ভর্তুকি দিতে হচ্ছে, অনেক প্রণোদনা দিতে হচ্ছে। তাহলে এই যে যে সময়টাতে আসলে ইকোনমি স্মুথলি রান করে না, ওই সময়টাকে তুমি ভিত্তি বছর হিসেবে নিতে পারো না, নিলে কিছু সমস্যা হয়, কারণ কম্প্যারিজনে তখন একটা ঘাটতি দেখা যায়। তাহলে আমার প্রথম কাজ দুইটা বছর নির্ণয় করা, একটা হচ্ছে ভিত্তি বছর আর একটা হিসাবি বছর। বাংলাদেশে নর্মালি ভিত্তি বছর এখন 2005 সালকে ক্যালকুলেট করা হয়, 2005 সালের সঙ্গে তুলনা করে এখন 2021 সাল 22 সালে কত মুদ্রাস্ফীতি সেটা বলার চেষ্টা করা হয়। এটা আস্তে আস্তে আপডেট হয়। এই যে এটা অনেক আগের একটা পিডিএফ, এখানে দেখো এটা যখন লেখা হয় তখন 1976 সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হচ্ছিল, আর এখন সেটা 2005 সাল, আবার সামনে গিয়ে দেখবে 2015 সাল হবে, মানে ভিত্তি বছরটা চেঞ্জ হয়, আপডেটেড হয়। তাহলে জাস্ট সূচক সংখ্যা গঠন করার প্রথম ধাপ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা ভিত্তি বছর সিলেক্ট করব, তারপর হিসাবি। তাহলে আমরা জাস্ট প্রথম কাজ দুইটা বছর আমরা নির্ধারণ করব। এখন এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে দ্রব্য নির্বাচন করা। কি কি দ্রব্য আমরা সবসময় ব্যবহার করি সেগুলোর একটা গড় দাম স্তর আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দ্রব্য নির্বাচনের সময় মানে মাথায় রাখতে হবে যেগুলো দেশের সাধারণত সব মানুষ কনজিউম করে, হ্যাঁ, চাল ডাল লবণ পেঁয়াজ যেগুলো, হ্যাঁ, এখানে পোলাওর চাল বা খাসির মাংস বা গরুর মাংস যদি আনো তাহলে এটা হলো না, কারণ এটা আমাদের দেশে অধিকাংশ মানুষ দরিদ্র, তো এটা তারা সবসময় কনজিউম করতে পারে না। তো এমন একটা কিছু আনবে যেটা সবসময় তারা, মানে দেশের সাধারণ মানুষ সবসময় কনজিউম করে, প্রত্যেক মানুষ ইন জেনারেল কনজিউম করে, এরকম কিছু পণ্য সামগ্রী হতে পারে, চাল ডাল তেল পেঁয়াজ লবণ, মানে জাস্ট সবাই কনজিউম করে এরকম কিছুকে তুমি নির্বাচন করবে দ্রব্য নির্বাচনের সময়, হ্যাঁ। এখন থার্ড যে কাজটা আমরা করব, আমরা দুইটা বছর পেয়েছি, তাহলে দুইটা বছরের এগেইনস্টে দুইটা দাম পাবো, একটা হচ্ছে ভিত্তি ভিত্তি বছরের দাম স্তর, আর একটা হচ্ছে হিসাবি বছরের দাম স্তর। অর্থাৎ ধরো আমি চাল ডাল তেল পেঁয়াজ কিনতে 2005 সাল, আমার ভিত্তি বছর 2005 সালে কত টাকা লাগছিল, এই একই পরিমাণ চাল ডাল তেল পেঁয়াজ কিনতে 2021 সালে আমার কত দাম লাগছে। তাহলে আমি দুইটা দাম পাবো, 2005 সালে দাম কম হবে, 2021 সালে দাম বেশি হবে, স্বাভাবিক, তুমি দেখতেই পাচ্ছ জিনিসপত্রের দাম প্রতি বছর ক্রমান্বয়ে বাড়ে, হ্যাঁ, সামান্য পরিমাণ হলেও মুদ্রাস্ফীতি হয়। অর্থাৎ তাহলে 2005 সালে যেটা ছিল তার থেকে 21 সালে বাড়বে, তাহলে দুইটা দাম একই হবে না। তাহলে এখন পর্যন্ত আমরা বুঝলাম আমি দুইটা বছর পাবো, দুইটা বছরের এগেনস্টে দুইটা দাম পাবো, একটা হচ্ছে ভিত্তি বছরের দাম আর একটা হচ্ছে হিসাবি বছরের দাম, বা যে বছরে হিসাব করছো সেই বছরের দাম। তাহলে লাস্টে এসে আমরা যেটা পাবো সেটা হলো আমরা একটা ওই দামের ভিত্তিতে, যে দামগুলো আমরা নিব সেই দামের ভিত্তিতে একটা আপেক্ষিক দাম নির্ণয় করে সেটার গড় দামটা নির্ণয় করা। আমার তো টার্গেট গড় দামটাই নির্ণয় করা, গড় দাম সেট করা। আমি শুরুতেই বলেছি সাধারণ দাম স্তর মানে কি, একটা গড় বা অ্যাভারেজ, হ্যাঁ। তাহলে এখন দেখো যে জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে ভিত্তি বছরের দাম স্তরকে আমরা সবসময় ধরে নিব এটা 100। ভিত্তি বছরের দাম স্তর ধরো 2005 সাল ভিত্তি বছরের দাম স্তর আমরা ধরে নিব 100। এটা করলে আমাদের সুবিধাটা কি, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, কত পার্সেন্টেজ বাড়লো সেটা আমরা বের করতে পারি। ধরো 2005 সালে ছিল 100 ভিত্তি বছরের দাম স্তর, 2021 সালে একই পরিমাণ জিনিস কিন্তু আমার লাগছে 125 টাকা, তাহলে আমি খুব ইজিলি বলে দিতে পারলাম 2005 সালের তুলনায় 2021 সালে এসে আমার 25% মুদ্রাস্ফীতি হলো, একই পরিমাণ জিনিস কিনতে আমার 25% বেশি টাকা লাগছে। আচ্ছা, তাহলে আমরা সূচক সংখ্যা গঠনের জন্য স্টেপ গুলো শেষ করে ফেললাম। আমি কি কি করব আমার একটু, তুমি যদি মনে রাখতে চাও এভাবে মনে রাখবে, দুইটা বছর দুইটা দাম দুইটা পরিমাণ থাকবে তোমার, তাহলে তুমি এটা যে সূচক সংখ্যা বের করতে বলছে এটা তুমি ইজিলি ধরতে পারো। দুইটা বছর কি কি, ভিত্তি বছর, তারপর হিসাবি বছর, তারপর দুইটা বছরের এগেনস্টে দুইটা দাম, ভিত্তি বছরের দাম হিসাবি বছরের দাম। ভিত্তি বছরের দাম আপেক্ষিক দাম বা গড় দাম আমরা ধরে নিব 100।
এরপর হিসাবি বছরের দাম স্তরটা বের করার চেষ্টা করবো যে কতটুকু বেশি আমার টাকা লাগছে একই পরিমাণ জিনিস কিনতে। এরপরে পরিমাণটা ভিত্তি বছরে যা যা কনজিউম করব হিসাবি বছরেও একই রকম কনজিউম করব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। অর্থাৎ ভিত্তি বছরে ধরো 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, তারপর 10 কেজি পেঁয়াজ, মানে এইটা যে পরিমাণ ছিল ভিত্তি বছরে আমরা হিসাব করব হিসাবি বছর মানে 2021 সালেও আমি একই পরিমাণ কনজিউম করে দেখবো ওই একই জিনিস কিনতে আমার কত টাকা বেশি লাগছে। এ কারণে ওটা 100-র সঙ্গে কম্পেয়ার করা হয়, তাহলে তুমি সহজে পার্সেন্টেজে কনভার্ট করতে পারো। তাহলে সূচক সংখ্যা গঠনের পদ্ধতি সবার কাছে ক্লিয়ার কি? আচ্ছা দেখো, আমরা যেটা পড়ছি সূচক সংখ্যা, সূচক সংখ্যা কিভাবে বের করব আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি। এটাকে আমরা বলি সিপিআই, আমরা সিপিআই পদ্ধতি বা ভোক্তার মূল্য সূচক পদ্ধতি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স পদ্ধতিতে মুদ্রাস্ফীতি পরিমাপ করার চেষ্টা করছি। এখানে দেখো, এখানে একটা সূচক সংখ্যা তৈরি করা আছে বা একটা সূত্র দেওয়া আছে। এখানে দেখো, এটাকে বলে লেসপিয়ার্স সূচক সংখ্যা। এটা লেসপিয়ার্স এর আবিষ্কৃত, এই কারণে লেসপিয়ার্স সূচক সংখ্যা। এখন এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলেই আমরা খুব সহজেই মুদ্রাস্ফীতির পরিমাপটা বের করে ফেলতে পারি। হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে মুদ্রাস্ফীতি পরিমাপ করব সেটা একটু আমরা দেখি, চলো। প্রথমে আমরা বলেছিলাম সূচক সংখ্যার জন্য আমার 2টা বছর লাগবে। এখানে দেখো ভিত্তি বছর, চলতি বছর, তারপর 2টা দাম লাগবে। এই যে ভিত্তি বছরের দাম, ভিত্তি বছরের পরিমাপ, ভিত্তি বছরের দাম আর চলতি বছরের দাম। একটু খেয়াল করো, ভিত্তি বছরের দামকে আমরা দিলাম পিও মানে প্রাইস ওল্ড, এভাবে মনে রাখবে যে ভিত্তি বছর মানে পুরান বছর, প্রাইস ওল্ড। আর চলতি বছরের দামকে আমরা সিলেক্ট করলাম পিএন বা প্রাইস নিউ। হ্যাঁ, এখানে দেখো এই সূত্রগুলাই আছে, পিএন, পি নট। তাহলে এই টার্মটা তোমার মাথায় রাখতে হবে। পি নট দ্বারা আমি কি বোঝাবো? ভিত্তি বছরের দাম। পিএন প্রাইস নিউ বা নতুন বছর বা চলতি বছরের দাম। হ্যাঁ, একইভাবে পরিমাণ কিউ নট, ভিত্তি ও মানে ওল্ড মানে ভিত্তি বছরের পরিমাণ, আবার কিউ এন মানে এন মানে নিউ মানে চলতি বছরের পরিমাণ। তাহলে আমার 2টা দাম, 2টা বছর, 2টা দাম, 2টা পরিমাণ চলে আসলো এখানে। হ্যাঁ, আর দ্রব্য হিসেবে আমরা এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিলাম, এখানে চাল, তেল, লবণ, পেঁয়াজ এগুলো নিলাম। আরেকটা জিনিস আমি বলেছিলাম যে পরিমাণ দেখো আমরা একই কনজিউম করব যাতে আমার কম্পেয়ার করা সুবিধা হয়। আমরা তো এটাই জানতে চাচ্ছি, এই চাল, তেল, লবণ, পেঁয়াজ কিনতে আমার ভিত্তি বছরে কত লাগছিল, এখন তার থেকে কত বেশি লাগছে। এই কারণে একই ধরনের কনজিউম করলে আমাদের কম্পেয়ার করাটা ইজি হয়। তাহলে পরিমাণ দেখো, চালের পরিমাণ ভিত্তি বছরেও 20 কেজি, চলতি বছরেও 20 কেজি। তেলের পরিমাণ ভিত্তি বছরেও 15 কেজি, চলতি বছরেও 15 কেজি। লবণের পরিমাণ একই, 10 কেজি 10 কেজি। পেঁয়াজের পরিমাণও 7 কেজি 7 কেজি, অর্থাৎ পরিমাণটা একই থাকছে, শুধু দামটা বাড়ছে। দেখো 10 থেকে 12 হচ্ছে, 30 থেকে 35 হচ্ছে, 10 থেকে 12 হচ্ছে, এরকম কিছু। হ্যাঁ, এখন তাহলে এই সূত্রে আমাদের লাগে কি? পিএন, পি কিউ, কিউ নট, পি নট, কিউ নট। তাহলে দেখো এখানে আছে সব, পিএন, কিউ নট, তারপর পি নট, তারপর কিউ নট, অর্থাৎ এখানে যা যা লাগে আমার সবই আছে। প্রথমে আমার কাজ হচ্ছে চালের ক্ষেত্রে আমরা উপরের টার্মটা আগে ফাইন্ড আউট করি। তোমরা একটু খাতা কলম নিয়ে হিসাব করবে। হ্যাঁ, খাতা কলম নিয়ে হিসাব করে আমাকে বলবে মানটা কত হয়। তাহলে দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে পিএন গুণ কিউ নট বের করা। তাহলে আমরা সবগুলো ক্ষেত্রে পিএন আর কিউ নট বের করব। তাহলে প্রথমে নতুন দামে পিএন গুণ কিউ নট, চালের ক্ষেত্রে কত হবে? তাহলে চালের ক্ষেত্রে পিএন কত? 12, কিউ নট কত? 20। তাহলে 20 গুণ 12 গুণ করলে কত হয়? স্যার 240। গুড, 240। তেলের ক্ষেত্রে দেখো, তেলের ক্ষেত্রে পিএন গুণ কিউ নট, পিএন কত? 35, তেল কত? 15। তাহলে তেলের ক্ষেত্রে পিএন গুণ কিউ নট কত হয়? জলদি বলো, 35 গুণ 15 কত হয়?
525। 525। এরপর লবণের ক্ষেত্রে 12 গুণ 10 120। 120। পেঁয়াজের ক্ষেত্রে 7 গুণ 10 70। হ্যাঁ, তাহলে এই যে আমরা সবগুলোর ক্ষেত্রে পিএন গুণ কিউ নট বের করে ফেললাম। তাহলে আমার এখন কি করতে হবে? সামেশন, মানে সবগুলো যোগ করতে হবে। সবগুলো যোগ করলে আমি উপরের টার্মটা পেয়ে যাব। তাহলে সবগুলো যোগ করে আমাকে বলো কত হয়। প্রথমে পেলাম চালের ক্ষেত্রে 240, তেলের ক্ষেত্রে 525, লবণের ক্ষেত্রে 120, পেঁয়াজের ক্ষেত্রে 70। এই চারটা মান যোগ করলে কত হয় একটু তাড়াতাড়ি বলো। 955। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে উপরের মানটা আমরা পেলাম 955। একইভাবে আমরা নিচের মানটা বের করার চেষ্টা করব। নিচের সূত্রটা কি? পি নট গুণ কিউ নট। তাহলে এই যে পি নট, এই যে কিউ নট, তাহলে এখানে দেখো 10 গুণ 20 কত হয়? তাহলে 200, তাই না? তেলের ক্ষেত্রে পি নট গুণ কিউ নট কত হয়? 450। 450। লবণের ক্ষেত্রে কত হয়? 100। পেঁয়াজের ক্ষেত্রে কত হয়? 7 12 84। তাহলে আবার সামেশন, মানে এই নাম্বারগুলো যোগ করতে হবে। তাহলে 200, 450, 100 আর 84 এগুলো যদি যোগ করো তাহলে কত আসে? 1038, 1034। আবার করো, একটু ভুল হয়েছে। 200, তারপরে 450, তারপরে 100, তারপর 84 যোগ করলে কত হয় দেখো। তাহলে আমরা নিচে পেলাম কত? 834, উপরে পেলাম 955। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে একটা গড় মান বের করা, যেটা আমাকে মুদ্রাস্ফীতি পরিমাপ করতে সাহায্য করবে। তাহলে আমি আগে এটার মানটা বের করি। প্রথমে উপরে 955, নিচে 834, এটা ভাগ করো কত হয়। ভাগ করে 100 দিয়ে গুণ করো, তাহলে আমি শতকরায় কম্পেয়ার করলাম, মানে কনভার্ট করলাম। এখন আমি কম্পেয়ার করতে পারবো। হ্যাঁ, তাহলে তুমি এটা ভাগ করে 100 দিয়ে গুণ করে আমাকে বলো কত আসে। তাহলে দেখো আমরা এটাকে ভাগ করব, 955কে 834 দিয়ে ভাগ করব। 1.14 আছে, হ্যাঁ, ওটাকে 100 দিয়ে গুণ করলে 114.50 এরকম আসবে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম ভিত্তি বছরের দাম স্তর 100, আর তোমার দাম স্তর কত আসলো? 114.50। তাহলে আমার কনক্লুশনটা কি? মুদ্রাস্ফীতি কতটুকু হলো বলো তো? কত পার্সেন্ট বাড়লো মুদ্রাস্ফীতি? স্যার 14.50। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমার কনক্লুশনটা কি? আমি গত বছরের তুলনায় বা ভিত্তি বছরের তুলনায় একই পরিমাণ চাল, তেল, লবণ, পেঁয়াজ কিনতে আমার এখন 14.5% টাকা বেশি লাগছে, অর্থাৎ প্রায় 15% টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এটাই হলো মুদ্রাস্ফীতি। আমরা মুদ্রাস্ফীতিটাও পরিমাপ করতে পারলাম। তাহলে এই সূত্রটা একটু খেয়াল রাখলেই তোমরা খুব সহজে এই সূচক সংখ্যার ম্যাথটা করে ফেলতে পারবে। সূত্রটা দিয়ে আমরা কি বোঝাবো? প্রথমে পিএন, আমরা নতুন প্রাইসে একই পরিমাণ কিনতে আমার কতটুকু লাগছে, পুরা পিএন গুণ কিউ নট, অর্থাৎ নতুন প্রাইস চলতি বছরের দামে ভিত্তি বছরের পরিমাণ কিনতে কত টাকা লাগছে, আর এটা জাস্ট ভিত্তি বছরের দাম পরিমাণটা কতটুকু লাগছে। তার মানে উপরের সংখ্যাটা সব সময় বড় হবে, কারণ এখানে পিএন, এটা সব সময় বেশি হবে। নতুন বছরে বা চলতি বছরে দাম স্তরটা বেশি হয় মুদ্রাস্ফীতির কারণে, স্বাভাবিকভাবেই হয়। কিছু ক্ষেত্রে না হতে পারে, তবে স্বাভাবিকভাবে উপরের সংখ্যাটা সবসময় বেশি হবে। আর এটা 100 থেকে বেশি হবে। 100 থেকে যত বেশি হবে সেটাই হচ্ছে আমার মুদ্রাস্ফীতির পরিমাপ। আমরা যদি একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি, হ্যাঁ, এখানে দেখো 1 নাম্বার প্রশ্নটা একটু দেখো, যে মিসেস রহিমা এ দেশের নাগরিক, তার লেড টিভি এবং এলইডি টিভি এবং এয়ার কন্ডিশন প্রয়োজন ছিল। বাজারে গিয়ে দেখেন এলইডি টিভি সেটের দাম 2015 সালে ছিল $1050, যা 2016 সালে দাঁড়ায় $1200। তাহলে আমার দুইটা বছর আছে, একটা হচ্ছে ভিত্তি বছর 2015 সাল, আবার হিসাবি বছর 2016 সাল। ভিত্তি বছরের দাম স্তর আছে, ভিত্তি বছরের দাম কত? 1050, হিসাবি বছরে কত? 1200। একইভাবে এসিরও ভিত্তি বছরের দাম আর ভিত্তি বছরের নতুন হিসাবি বছরের দাম দেওয়া আছে, পরিমাণ একই, একটা এলইডি টিভি একটা এসির দাম।
তিনি আরো দেখেন বাজারে অন্যান্য পণ্যের দামও ক্রমাগত বেড়ে চলছে। মিসেস রহিমার দেশে নিম্ন আয়ের লোকজন, শ্রমিক শ্রেণী ও সরকার এই বিষয়ে উৎকণ্ঠায় আছেন। আমরা একটু গ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। উদ্দীপকের আলোকে ভোক্তার দাম সূচক ব্যবহার করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। তোমার কিছু না, জাস্ট এই সূত্রটা আমি আগেই বলছি, সিপিআই বা ভোক্তার মূল্য সূচক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। আমরা এই পদ্ধতিটা এতক্ষণ পড়লাম, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি জাস্ট এই ম্যাথটা কিভাবে সলভ করে ফেলি তুমি একটু দেখো। হ্যাঁ, তাহলে আমার প্রোডাক্ট কয়টা? প্রোডাক্ট হলো দুইটা। আমার প্রোডাক্ট হলো দুইটা, একটা হচ্ছে এলইডি টিভি আর একটা হলো এসি, তাই না? আমার ভিত্তি বছর কত? 2015 আর হিসাবি বছর কত? 2016। ভিত্তি বছরের দাম স্তর আর ভিত্তি বছরের পরিমাণ। হ্যাঁ, তাহলে একটু দেখো, এটা আমরা আলাদা করে ফেললাম। এখানে আমরা দুইটা ঘর করে ফেলি, একটা হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর আর একটা হচ্ছে ভিত্তি বছরের পি নট কিউ নট। এখানে আবার আমরা আলাদা করে ফেলবো, সেটা কি হবে? পি এন কিউ এন। কিউ নট একটা এলইডি টিভি, কিউ নট একটা এসি। এখানেও একটা এলইডি টিভি, একটা এসি। তাহলে এলইডি টিভির 2015 সালে দাম ছিল 1050। 1050 এলইডি টিভির 2016 সালে দাম হলো 1200। এসির 2015 সালে দাম ছিল 1100, আবার এসির 2016 সালে দাম হলো কত? 1250। তাহলে আমরা খুব সুন্দরভাবে ডাটাটা রেডি করে ফেললাম। তাহলে দেখো, আমরা আমাদের প্রশ্ন থেকে ডাটাগুলো এভাবে লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে আমার প্রথমে কি বের করতে হবে? উপরের টার্মটা বের করি। উপরের টার্ম পিএন সামেশন অফ কিউ নট। হ্যাঁ, প্রথমে এলইডি টিভির ক্ষেত্রে পিএন কত? 1200, কোয়ান্টিটি একই। হ্যাঁ, 1200 গুণ 1, তাহলে কত হলো আমার? যোগ, এটার সঙ্গে যোগ করতে হবে। এসির ক্ষেত্রে পিএন কত? 1250, পরিমাণ কত? 1। 1250 গুণ 1, তাহলে আমাকে বলো 1200 যোগ 1250 কত হয়? 2450। হ্যাঁ, এটা হচ্ছে আমার উপরের টার্মটা, সামেশন অফ পি এন ইনটু কিউ নট। উপরের টার্মটা আমার ক্লিয়ার। এখন নিচের টার্মটা দেখো, সামেশন অফ পি নট কিউ নট। সামেশন অফ পি নট কিউ নট, এটা কত হলো? এটা পি নট, 2150। তাহলে দেখো 1050 যোগ 1100, গুড। তাহলে এটা হবে 2150। তাহলে আমি সূত্রে বসিয়ে দিই। উপরে কি পেলাম? 2450, নিচে কত পেলাম? 2150। এটাকে 100 দিয়ে গুণ করব। 250 কত হয় 100 দিয়ে গুণ করার পরে? স্যার 113.95। 113.95। হ্যাঁ, তাহলে আমার ভিত্তি বছরে ছিল 100, 2015 সালে ছিল 100, গড়ে এটা কিনতে লাগতো 100 টাকা, 2016 সালে এসে লাগছে 113.95। তাহলে আমার মুদ্রাস্ফীতির হার কত বাড়লো বলো তো? 13.95%। অর্থাৎ একই পরিমাণ জিনিস কিনতে, একই পরিমাণ মানে একটা এলইডি টিভি একটা এসি কিনতে আমার আগের থেকে 14% বেশি টাকা খরচ করতে হচ্ছে। সিম্পলি এটাই হচ্ছে, জাস্ট এটা একটা প্রশ্ন, বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন। জাস্ট এটুক যদি বুঝো, তার মানে তুমি এটা সলভ করার ক্যাপাবিলিটি রাখো।